হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইটা নাকি বুয়েটে এ যাবৎকালে আসা সবচেয়ে বেশি কঠিন ফিজিক্স প্রশ্ন। এই প্রশ্নটার সলভ উদ্ভাসের প্রশ্ন ব্যাংকে যেভাবে দেওয়া, এটা দেখলে তোমাদের কথা জানি না, অ্যাটলিস্ট আমার মাথা ঘুরে। উদ্ভাসের বই এটা যেভাবে করা আছে। আজকের ভিডিওতে আমরা এটা খুবই অল্প সময়ে, খুবই ছোট করে, খুবই সহজভাবে এই প্রশ্নটার সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক। তো এই প্রশ্নটার ভিতরে দুইটা টুইস্ট আছে, আমরা সামনে দেখাইতেছি। তো আগে আমরা প্রশ্নটা একটু দেখি যে এখানে কি বলছে। চিত্রে প্রদর্শিত মিশ্র স্ল্যাবের উপর একটি আলোকরশ্মি আই কোণে পড়ে। এটা একটা স্ল্যাব। মিশ্র স্ল্যাব বলতেছে কেননা এখানে দুইটা স্ল্যাব আছে, মূলত এটা একটা স্ল্যাব, এটা আরেকটা স্ল্যাব। পরে এর পার্শ্বীয় পরিবর্তন এক্স এর রাশিমালা বের করতে বলছে। এই যে এক্স এর রাশিমালা বের করতে বলছে, পার্শ্বীয় পরিবর্তন চিত্রে প্রদত্ত যে প্রতীকগুলো আছে এইগুলা ব্যবহার করতে বলছে। তার মানে আই, L1 L2, মিউ1 মিউ2, এই পাঁচটা রাশি, পতন কোণ, স্ল্যাব দুইটার থিকনেস এবং তাদের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এটা আমাদের পড়তেছে আমাদের এখনকার সিলেবাসে। আমাদের যে জ্যামিতিক আলোক বিজ্ঞান আছে সেটা টপিকের সাথে এগুলো অ্যালাইন্ড হইতেছে। ঠিক আছে, এখন এটার প্রথম টুইস্টটা কি এই কোশ্চেনে? প্রথম টুইস্ট হলো যে এই যে পার্শ্বীয় সরণের যে ব্যাপারটা, পার্শ্বীয় পরিবর্তন বা পার্শ্বীয় সরণ, এই কনসেপ্টটা আমাদের বইয়ে নাই। ঠিক আছে, আমাদের সিলেবাসে 18 সালে যখন এটা আসছিল, বুয়েট 18 সালে, তখন এটা বইয়ে ছিল না। এখনো অনেক বইয়েই এই জিনিসটা এখনো অ্যাড করা হয় নাই, বুয়েটে আসার পরেও এখনো অনেক বছরের মধ্যেও এটা এখনো অ্যাড করে নাই অনেক বইয়ে। আচ্ছা, তো আমরা প্রথমে একটু বুঝবো যে পার্শ্বীয় পরিবর্তন জিনিসটা কি। পার্শ্বীয় পরিবর্তন জিনিসটা কি আমরা জানি যে যখন আলোর প্রতিসরণ হয়, যখন আলোর প্রতিসরণ হয়, ধরো এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এর ভিতরে আলো এসে পড়বে। ঠিক আছে, এখানে আলো এসে পড়লো, আলো পড়লো, এবং এটা ধরো হালকা মাধ্যম, আর ধরো এটা ঘন মাধ্যম। ঠিক আছে, এটা ধরো ঘন মাধ্যম। তাহলে হালকা থেকে যখন ঘন মাধ্যমে আলো ঢুকে তখন আমরা কি চিন্তা করি যে এখানে একটা অভিলম্ব চিন্তা করতে হবে। যাওয়ার কথা কোন দিকে? এই দিকে। হালকা থেকে ঘনতে ঢোকার সময় অভিলম্বের দিকে বেঁকে যাবে, এই দিকে চলে আসবে। ঠিক আছে, পরে এখানে আবার অভিলম্ব আঁকাও। এরপরে যখন হালকা এর বাইরে আবার ধরো সেম মিডিয়ামটা আছে, বাইরে আবার সেম মিডিয়ামটা আছে, তাহলে এখন সে ঘন থেকে আবার হালকায় যাইতেছে। ঘন থেকে হালকায় যাওয়ার সময় যাওয়ার কথা এইদিকে, যদি দিক চেঞ্জ না হয় সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে। তাইলে আমি যদি ফাইনালি খেয়াল করি, ওর আসতেছিল এই বরাবর, এই লাইন বরাবর, আর সে ফাইনালি চলে গেছে কি এই যে এই লাইন বরাবর। তাহলে ওর একটা এখানে চেঞ্জ ঘটে, ল্যাটারাল শিফট ঘটে, পার্শ্বীয় পরিবর্তন ঘটে। সমান্তরাল থাকবে এরা। এই যে রশ্মিটা যেদিকে যাওয়ার কথা ছিল, যদি প্রতিসরণ না হইতো তাহলে যেদিকে যাইতো সেইটা, এবং সে ফাইনালি যেদিকে যাইতেছে, এই দুইটা রশ্মি সবসময় কি সমান্তরাল হবে। তো এই দুইটার মধ্যে যেই ডিস্টেন্সটা, সেটাকেই আমরা বলতেছি পার্শ্বীয় পরিবর্তন। ঠিক আছে, সেটাকেই আমরা বলতেছি পার্শ্বীয় পরিবর্তন। ওকে, এখন এটা কি শুধু হালকা থেকে ঘনতে যখন আলো ঢুকবে তখনই কি শুধুমাত্র হবে? না, কোনোদিনই না। এটা যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে ঘটতে পারে। হালকা থেকে ঘন বা ঘন থেকে হালকা, এখানে এরকম কোনো ক্রাইটেরিয়া নাই। ঠিক আছে, তবে সাধারণত এইটার জন্য আমাদের একটা ফর্মুলা থাকে। ঠিক আছে, এই ফর্মুলাটাও কিন্তু ওই সময় ছিল না। ঠিক আছে, এই যে এটা হলো কি একদম রেগুলার কেসটা, এখানে একটা এখানে রেগুলার কেসটাও দেয় না। এটা হলো সেকেন্ড টুইস্ট, যে প্রথমত এমন একটা জিনিস দিছে যেটা বইয়ে নাই, যেটা সিলেবাসে নাই, কোথাও নাই। আর দ্বিতীয়ত এমন একটা, ওইটারই এমন একটা কেস দিছে যেটা নর্মাল কেসের সাথেও মিলে না, একটু চেঞ্জ আছে। ঠিক আছে, একটু চেঞ্জ আছে। তো রেগুলার কেসটা হলো এটা, ল্যাটারাল শিফটের ফর্মুলাটা হলো গিয়ে আমাদের এইটা আমরা বলে থাকি। ঠিক আছে, ল্যাটারাল শিফট, যে এখানে জিনিসটা কিভাবে হয়। ধরো এখানে আমি ছবিটা আঁকাই দিই, যে যে শিফটটা যে হইলো, তো এই হলো গিয়ে তোমার স্ল্যাব, এটা হলো স্ল্যাবের থিকনেস টি। ঠিক আছে, স্ল্যাবের থিকনেস টি, স্ল্যাবটা কতটুকু পুরু। ওকে, এবং এখানে আলো আসলো এই বরাবর, আলো আসলো এই বরাবর, এবং এটা কি আমার অভিলম্ব, এটা আমার অভিলম্ব। ওকে, তারপরে আলোটা এখান দিয়ে যে এইখান দিয়ে যাবে, তারপর ওই দিকে যাবে। ঠিক আছে, আমি আর এখানে অত ডিটেলসে গেলাম না। আলোটা যাওয়ার কথা ছিল কোন দিক বরাবর? যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, মানে আলোটা গেছে হলো এই দিক বরাবর। তাহলে যেটা যাওয়ার কথা ছিল এই দিকে সোজা, কিন্তু গেছে এই দিকে। এই যে ডিস্টেন্সটা, এটাই কি তোমার পার্শ্বীয় পরিবর্তন বা ল্যাটারাল শিফট, ল্যাটারাল শিফট। ওকে, তো এখানে কিসের কিসের সাথে জিনিসটা দেখো রিলেটেড। এই হলো আমার আপতন কোণ, এই যে আই আছে। এই যে আমার প্রতিসরণ কোণ, এই যে আর আছে। ঠিক আছে, যে আই আর এবং টি, এই তিনটা জিনিস জানলেই তোমার এই জিনিসটা তুমি করে ফেলতে পারবে। আই, আর এবং টি। ঠিক আছে, আই আর এবং টি। টিতে থিকনেস, আইতে আপতন কোণ, আরতে প্রতিসরণ কোণ। ঠিক আছে, ওই মাধ্যমের ভিতরে প্রতিসরণ কোণ। ঠিক আছে, আর মিউ হলো গিয়ে এটার প্রতিসরাঙ্ক, মিউ হলো গিয়ে প্রতিসরাঙ্ক। এখন এখানে একটু চেঞ্জ করে দিছে কোশ্চেনের ভিতরে, এটা হলো কি রেগুলার ফর্মুলা, রেগুলার ফর্মুলা। এখন কোশ্চেনটাতে তোমাকে দিছে যে
এখানে কোনো প্রতিসরণ কোণের কোনো কথা বলে নাই, এখানে শুধুমাত্র কি দেওয়া আছে, প্রতিসরাঙ্ক দেওয়া আছে। সূত্রের ভিতরে দেখো কোনো প্রতিসরাঙ্ক নাই, ঠিক আছে, প্রতিসরাঙ্ক নাই। তো মূলত তোমাকে প্রতিসরাঙ্কগুলাকেও আই আর টি এইগুলোর মাধ্যমে প্রকাশ করে তারপরে তুমি ম্যাথটা করবে। ওকে, আমরা পুরো ডেরিভেশনই দেখাই দিব, এইটা ডেরিভেশন সহ দেখাই দিব, ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ। উদ্ভাসের বইয়ে যেভাবে করছে খুবই গ্যাঞ্জাম হয়ে গেছে ওই জিনিসটা। তো এইটা হলো কি আমাদের একটা স্ল্যাবের জন্য কতটুকু শিফট হবে সেটা, এখানে দুইটা স্ল্যাব আছে, বুঝছো? এই স্ল্যাব থেকে আলো এই স্ল্যাবে ঢুকবে, তারপরে আবার আগের মাধ্যমে ফেরত আসবে। আমরা ধরতেছি যে এইটা যেই মাধ্যম, এটাও একই মাধ্যম, মাঝখানে দুইটা দুইটা আলাদা মাধ্যম, কিন্তু এই দুইটা মাধ্যম সেম, এটা আমাদের ধরে নিতে হবে। তো আলোটা আসছে, এসে এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাওয়ার সময় এই দিকে গেছে, আবার এখান থেকে এখানে যখন আসছে তখন আবার এই দিকে গেছে। তো এইভাবে এখানে দুইবার শিফট ঘটছে, ঠিক আছে। তাহলে এইখানে শিফট যদি x1 হয়, এখানে শিফট যদি x2 হয়, তুমি মূলত x1 আর x2 তুমি যদি বের করে অ্যাড করে দাও, তাহলে তোমার টোটাল শিফট পাওয়া যাবে। এই হলো কি আমাদের মোটামুটি কনসেপ্ট এখানে। তাহলে আমাদের এই x1টা আমরা এই ফর্মুলা দিয়ে করব এবং x2টা সেম এই ফর্মুলা দিয়ে করব, তারপরে আমরা করব, ঠিক আছে। তো প্রথমে আমরা এই ফর্মুলার প্রুফটা একটু দেখাইতেছি। ওকে, এখন আসো এই প্রশ্নে যে আমি দুইটা টুইস্টের কথা বলছিলাম, সেকেন্ড টুইস্টটা হলো যে এখানে একটা অন্য কেস কাজ করতেছে। রেগুলার কেসটা হলো কি মিউ গ্রেটার দেন 1, কিন্তু ছবিটা তুমি যদি ভালোভাবে খেয়াল করো তুমি দেখবা যে এখানে মিউ গ্রেটার দেন 1 দেয় নাই। মানে কি, আশেপাশের মাধ্যমটা আমরা সাধারণত কি ধরে নিব, বাতাস ধরে নিব, সোজা হিসাব না, বাতাস ধরে নিব। বাতাসের প্রতিসরাঙ্ক কত, 1, বাতাসের প্রতিসরাঙ্ক 1। এখন আমি দেখো এখানে কি ড্র করছি, বাতাস থেকে যখন আলোটা এই মাধ্যমে ঢুকতেছে, আমি কি বললাম, হালকা ঘন হালকা, এরকম বললাম না, হালকা মাধ্যম ঘন মাধ্যম। হালকা থেকে যখন ঘন মাধ্যমে ঢুকে আলোটা, তখন কি হয়, তখন আলোটা অবিলম্বের দিকে বেঁকে আসে, অবিলম্বের দিকে বেঁকে আসে। কিন্তু এইখানে দেখো এটা অবিলম্বের দিকে বাঁকে নাই, কিন্তু এটা হলো আপতিত রশ্মির লাইনটা, এই যে এই লাইনটা, ঠিক আছে, এই যে এই লাইনটা আপতিত রশ্মির লাইনটা, আর এটা হলো তোমার অভিলম্ব, এটা হলো গিয়ে তোমার অবিলম্ব। তো এখানে দেখো এটা যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু এটা অবিলম্ব থেকে দূরে সরে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে এইটা। তার মানে এখানে আসলে এই ব্যাপারটা হয় নাই, হালকা ঘন হালকা ব্যাপারটা এটা না, ব্যাপারটা উল্টা, ঘন হালকা ঘন, এরকম। এটাই হলো আমাদের এই কোশ্চেনের সেকেন্ড টুইস্ট, যে নর্মাল এই ফর্মুলা দিয়েও যদি কেউ এটা করে দেয়, কেউ ধরো অনেক পড়ছে সেই ফর্মুলা জানে, কিন্তু সে যদি এই ব্যাপারটা খেয়াল না করে যে হালকা ঘনর ব্যাপারটা, তাহলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। আমার কথা বুঝছো, অ্যান্সার ভুল চলে আসবে। তাইলে এইরকম কেসের জন্য এখানে মূলত ল্যাটারাল শিফটের চিহ্নগত একটা ব্যাপার আছে, চিহ্নের প্রথা। প্লাস হইলে একটা জিনিস বুঝাবে, মাইনাস হইলে একটা জিনিস বুঝাবে। তাহলে এই কেসের জন্য মূলত এই যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখি, সাইন আই মাইনাস আর ডিভাইডেড বাই কজ আর, সামনে আমরা একটা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে, সামনে আমরা একটা মাইনাস দিয়ে দিব। যখন ঘন হালকা ঘন ওই জিনিসটা চেঞ্জ হয়ে হালকা ঘন হালকা এরকম কিছু একটা হয়ে যাবে, তো তখন আমরা সামনে একটা প্লাস মাইনাসের চেঞ্জ করে দিলে তাহলে আমাদের সবকিছু ঠিকঠাক থাকবে। ওকে, তো প্লাস মাইনাসের চেঞ্জ অনেকের কাছে প্যারা লাগতে পারে, তো তুমি এটা এটা করতে পারো, বা শুধুমাত্র এখানে আর মাইনাস আই করে দিতে পারো, যেহেতু এটা সাইন আছে তাই চিহ্নের হিসাবটা এইভাবেও হয়ে যাবে, ঠিক আছে। এটা করতে পারো যে সামনে একটা মাইনাস দিয়ে দিব, বা এটাও করতে পারো যে এটা হবে। ওকে, এখন কথা হলো যে এই ফর্মুলা আসবে কোত্থেকে, এটা তো আমি জানি না, তাই না, এটা আমি জানি না। তো চলো এটা আমরা দেখাইতেছি, খুবই ইজি। তো আমি একদম শূন্য থেকে এটা প্রুফ করতেছি, দেখো খুবই সহজ। হ্যাঁ, আমাদের প্রথমে ছবিটা একটু ভালো করে ড্র করে নিতে হবে। তবে আমরা কিন্তু এইটা প্রুফ করব না, ঠিক আছে, আমরা এইটা প্রুফ করব, মানে এখানে যেই কেসটা দিছে আমরা ওই কেসটার জন্য প্রুফটা করব। ওকে, তাহলে মূলত আমরা এখানে প্রথমে আপতিত রশ্মিটা ফেলি, ঠিক আছে, এই হলো তোমার আপতিত রশ্মি, ঠিক আছে। এখন আমরা এখানে দেখাবো যে এটা কোন দিকে যাওয়ার কথা, যদি এখানে কোনো প্রতিসরণ না হয়, ঠিক আছে। এইটা হলো কি আমাদের এটা এই দিকে যাওয়ার কথা। ওকে, এটা এই দিকে যাওয়ার কথা, এটাকে আমরা আরেকটু বড় করে, এখন এটা যাবে কোন দিকে, এই হলো গিয়ে অভিলম্ব, এটা অভিলম্ব থেকে দূরে সরে যাওয়ার কথাটা আমরা ছবিতে দেখলাম। তাহলে এটা এখান থেকে ধরো এই দিকে চলে গেল, ঠিক আছে, এটা এখান থেকে একটু শিফট হয়ে এই দিকে চলে গেছে, এইখানে চলে আসলো। আচ্ছা, আমরা এখানের অভিলম্বটা একটু ড্র করতে চাই। এই যে এটা হলো এখানের অভিলম্ব, এটা, আর এখানের অভিলম্বটা কোনটা, এইটা। ওকে, এখন এটা এখানে কোন দিকে যাবে, আমরা কি বুঝতেছিলাম যে এটা হলো কি আমাদের ঘন মাধ্যম, এটা কি হালকা মাধ্যম, ঘন থেকে হালকাতে দূরে সরে গেছে, তাই হালকা থেকে যখন এটা আবার ঘনতে আসবে তখন এটা অবিলম্বের দিকে সরে আসবে। তাইলে এটা তোমার এখন যাওয়ার কথা যেই দিকে, ওই ওই দিকে না যেয়ে একটু এই যে সরে আসবে, ঠিক আছে, এটা এখন এই দিকে যাবে, এদিকে এটা যাওয়ার কথা ছিল ওইদিকে, কিন্তু এটা অবিলম্বের দিকে সরে আসলো। এই হলো কি আমাদের এখানের ডায়াগ্রামটা। আমরা মূলত একটা স্ল্যাবের জন্য আগে প্রুফটা দেখাবো, তারপর আমরা দুইটা স্ল্যাবে
মানে জাস্ট একই জিনিস দুইবার যোগ করে দিলেই আমার হয়ে যাবে, ঠিক আছে, দুইবার যোগ করে দিলেই হয়ে যাবে। ওকে, তো এই হলো গিয়ে আমাদের এখানে গতিপথটা, ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের এখানে গতিপথটা। আমরা অ্যাঙ্গেলগুলো দেখাই। এটা হলো আমাদের আপাতন কোণ আই, তারপরে এখানে আলোটা গেছে এইদিকে, এই যে এইটা হইলো তোমার এইখানের প্রতিসরণ কোণ আর, ঠিক আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত। এবং তুমি যদি বিপ্রতীপ কোণ চিন্তা করো, বিপ্রতীপ কোণ চিন্তা করো, তাহলে এইটা যদি আই হয়, এই অ্যাঙ্গেলটাও কি আই হবে না? ভালো করে খেয়াল করো তো, কালারগুলো খেয়াল করো। এই যে এইটা যেটা, এটা এই পুরাটা হলো গিয়ে আর, আর এইটুকু হলো আই, কেননা এইটা এটা বিপ্রতীপ কোণ, এটার সাথে এটা বিপ্রতীপ কোণ, কেননা এই লাইনটা বাড়াইয়েই আমরা এই অ্যাঙ্গেলটা বানাইছি, ঠিক আছে। তো এটা গেল আমাদের, এটা আর এটা আই, ঠিক আছে। ওকে, আর আমাদের ল্যাটারাল শিফটটা মূলত কতটুকু? ল্যাটারাল শিফটটা মূলত হইল গিয়ে এই দুটার মধ্যে যে লম্ব দূরত্বটা আছে, বুঝছো, এই দুটার মধ্যে যে লম্ব দূরত্বটা আছে, এটাকে আমি ধরো টান দিয়ে এখানে নিয়ে গেলাম, মানে যে এইটা, এখান থেকে আমি একটা লম্ব আঁকবো, ঠিক আছে, তাহলে এই দূরত্বটাই এই সেম, এই এই একই দূরত্ব, হ্যাঁ, এটা এখান থেকে এইটা। ওকে, তাহলে এটা হলো আমার এক্স, এটা হলো আমার এক্স, এবং এটা কি আমার সমকোণটা, এটা হলো কি আমার সমকোণ। Okay, খুবই সহজ। এখন আমরা যেটা করব, এই দূরত্বটা বের করব, এইটুকু, বুঝছো, এইটুকু বের করব। এখান থেকে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলে এই এক্সটা আমাদের বের হয়ে যাবে, শেষ। ঠিক আছে, আমরা এটা এটা বের করে তারপর এইটা বের করে ফেলবো। ঠিক আছে, তো এইটা আমি কিভাবে বের করব খেয়াল করবা। আমরা এখানে এইটাকে একটু বাড়ায় দিলাম এইদিকে, এবং এটা কি আমাদের স্ল্যাবের থিকনেস টি, এইটুকু আমাদের স্ল্যাবের থিকনেস টি। এখন একটা জিনিস খেয়াল করো, যদি এরকম একটা ত্রিভুজ থাকে তোমার কাছে, ঠিক আছে, এটা এরকম একটা ত্রিভুজ থাকে, এখানে একটা অ্যাঙ্গেল থাকে থিটা, আর এটা থাকে টি, টি না, ধরো এটা ধরো এক্স, এটা ধরো এক্স, আর এইটা যদি তুমি পি বলো, তাহলে এখান থেকে ট্যান থিটা নিলে কি আসে? লম্ব বাই ভূমি এক্স বাই পি, পি বাই এক্স। এখান থেকে তুমি পি ইকুয়াল টু কি লিখতে পারো? এক্স ট্যান থিটা। এই জিনিসটা আমাদের একটু এখানে লাগবে, দুইবার লাগবে, ভালো করে খেয়াল করো। যদি এরকম একটা ত্রিভুজ থাকে এবং এই লম্বটা এক্স হয়, তাহলে ভূমিটা হবে, মানে এই ছবির সাপেক্ষে ভূমি আর কি, মানে এটার রেসপেক্টে এটা থিটার অপোজিটে যেটা হবে সেটা হবে এক্স ট্যান থিটা, ঠিক আছে। এটা অনেকে সরাসরি ত্রিকোণমিতির জন্য মুখস্থও করে, ঠিক আছে। পি ইকুয়াল টু এক্স ট্যান থিটা, যে এইটা লম্বটা, ভূমি যদি এক্স হয় লম্বটা হবে ভূমি ট্যান থিটা, এইভাবে, ঠিক আছে। তো পি হবে এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা, তার মানে এরকম ব্যাপারটা। যদি কখনো এটা 30 ডিগ্রি হয়, এটা 2 হয়, তুমি এই বাহুটাকে বলবা 2 tan 30, 2 tan 30, ঠিক আছে, 2 tan 30 বলবা, ঠিক আছে। এই নলেজটা আমরা একটু এখানে ছোট করে অ্যাপ্লাই করব। কিভাবে? দেখো, এখানে আমি একটু এবিসি দিতেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো সি পয়েন্ট। এবার খেয়াল করো তো, এই এই অ্যাঙ্গেলটা আই না, এই অ্যাঙ্গেলটা কি আই? তাহলে এই ত্রিভুজটা খেয়াল করবা, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজে এটা যদি আই হয়, এটা কি হবে? টি ট্যান আই হবে, টি ট্যান আই হবে। এটা কি টি না? আমার কথা বুঝতেছো? এই যে ত্রিভুজটার কথা আমি বললাম, এই যে ছোট্ট ত্রিভুজটা, এই ত্রিভুজটা কিরকম? এই ত্রিভুজটা এরকম যে এখানে আই, এখানে টি, তাহলে এটা কি হবে? যে টি ট্যান আই হবে। এটাই তো আমরা একটু আগে বললাম। তাহলে এসি পার্টটুকু, এসি যে দূরত্বটা, এটা আমরা বলবো টি ট্যান আই, সিম্পল। সিমিলার ভাবে এই ত্রিভুজটা, এই যে এইটা, এই বড় ত্রিভুজটা, এখানেও তুমি সেম জিনিস অ্যাপ্লাই করবা, সেম জিনিস অ্যাপ্লাই করবে। কি হবে? এটা যদি আর হয়, এটা যদি টি হয়, তাহলে এবি, এবি এটা কি হবে? টি ট্যান আর, তাই না? টি ট্যান আর, এটা আই, তাই এইটুকু হবে টি ট্যান আই, এইটা আর, তাই এইটুকু হবে টি ট্যান আর। বুঝা গেছে? তো এই হলো তোমার এই দুইটা জিনিস। এই দুইটা বিয়োগ দিলেই দেখো বিকে চলে আসবে, খুবই সহজ। এই দুইটা বিয়োগ দিলে তুমি বিসি পেয়ে যাবা। দেখো বিসি কি হবে? এবি মাইনাস এসি, মানে এইটুকু থেকে এইটুকু বাদ দিয়ে দিব, তো এইটুকু কত? এবি কত? টি ট্যান আর মাইনাস টি ট্যান আই। এইটা হলো আমাদের বিসি। এবার খেয়াল করবা, এইটা আমাদের চলে আসলো, আমরা এবার এক্স বের করে ফেলবো, তাইলেই শেষ। দেখো এখন জাস্ট আর এক স্টেপেই হয়ে যাবে এটা। খেয়াল করবা, এখানে তোমার এই অ্যাঙ্গেলটা আই না, আর এইটা, এটা কি সমান্তরাল রশ্মি না? তাহলে এই অ্যাঙ্গেলটা কি আই হবে কিনা বলো দেখি আমাকে। এই অ্যাঙ্গেলটা আই হবে? এই রশ্মিটা উলম্বের সাথে আই কোণ তৈরি করে, এই রশ্মিটা উলম্বের সাথে আই কোণ তৈরি করে। এই রশ্মি আর এই রশ্মি তো সমান্তরাল রশ্মি,
তো এইটাও উলম্বের সাথে আই কোণ তৈরি করবে। ওকে, এটা যদি আই হয় তাহলে এই কোণটাও আই হবে। বুঝা গেছে? এই যে এখানের এই যে ছোট্ট কোণটা, ঠিক আছে, এই কোণটাও কি হবে? আই হবে। খুবই ইম্পর্টেন্ট। এটা আই হলে এটা আই হবে। কিভাবে? এটা আই হলে এইটা হবে 90 মাইনাস আই, যে এই অ্যাঙ্গেলটুকু। আবার পুরাটুকু 90, 90 থেকে 90 মাইনাস আই বাদ দিলে আই থাকবে। ঠিক আছে, এইভাবে এই জিনিসটা তোমরা বুঝতে পারো। তো এটা যদি আই হয় তাহলে এটা আই হবে। বাস, কাহিনী শেষ। এবার তুমি এখান থেকে কস থিটা নিয়ে নাও। কজ আই দেখো তো কি আসে? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, এখান থেকে ভূমি কোনটা? এই যে এইটা হবে ভূমি, আর এটা কি হবে? অতিভুজ। এই যে সমকোণের বিপরীতটা অতিভুজ। ঠিক আছে, এক্স বাই বিসি। ঠিক আছে, কস থিটা কি হবে? এক্স বাই বিসি। এক্স বাই বিসি, বাস শেষ। তাহলে এক্স কি আসতেছে দেখো তো? বিসি কজ আই। বিসিটা কি? এটা না, টি টেন আর, টেন আর মাইনাস টি টেন আই ইন্টু কজ আই। বাস, এখান থেকে 2-3 লাইন হিসাব করলে প্রুফ তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো এতটাই সহজ। এইবার টি টেন আর, টি কমন নিয়ে নাও, তারপর এটাকে সাইন কজে ভাঙে দাও। সাইন আর বাই কজ আর মাইনাস টেন আই কে সাইন আই বাই কজ আই লেখো, ইন্টু এখানে কজ আই আছে, গুণ দিয়ে দাও কজ আই কে। তাহলে টি ইন্টু সাইন আর বাই কজ আর, এখানে কি পাবো? কজ আই থাকবে মাইনাস কজ আই, কজ আই চলে গেলে এখানে তুমি সাইন আই পাবে। ঠিক আছে, এই হলো কি তোমার এক্স এর ভ্যালু। ওকে, এখান থেকে আমরা একটু যদি লসাগু করি, নিচে কি হবে? কজ আর, উপরে সাইন আর কজ আই মাইনাস কজ আর সাইন আই। ঠিক আছে, কজ আর সাইন আই থাকতেছে। শেষ, হিসাব কিন্তু শেষ। সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সাইন আই মাইনাস বি, সাইন আর মাইনাস আই, বাস কজ আর। এই হলো কি আমাদের প্রুফটা। বুঝা গেছে? এবার এখান থেকে জাস্ট তুই 2-3 লাইন করলেই আমাদের দুইটা স্ল্যাবের জন্য হিসাব আমরা করে ফেলতে পারবো। আমার কথা বুঝা গেছে? তাহলে এইটা হলো কি আমাদের মেইন ফর্মুলাটা, যেটা আমরা এই যে এইখানে বলতেছিলাম। এই যে এইটা আই মাইনাস আর আছে, কিন্তু যেহেতু আমরা ঘন হালকা উল্টায় নিছি, তাই এখানে আই মাইনাস আর না এসে আর মাইনাস আই আসতেছে। ব্যাপারটা বুঝা গেছে না? ওকে, এইটা তাহলে এই হলো কি আমাদের হিসাব। এখন ব্যাপার কি, যে আমাদের আর বলতে কোনো রাশি আসলে প্রশ্নের মধ্যে দেওয়া নেই। আমাকে কিন্তু প্রশ্নে একদম খাঁটি বাংলায় বলে দিছে। প্রশ্নে কি একদম খাঁটি বাংলায় বলে দিছে যে রাশিমালা নির্ণয় করো চিত্রে প্রদত্ত প্রতীক সমূহ ব্যবহার করে। এখানে যেসব প্রতীক আছে, যেসব প্রতীক এখানে আছে, এইগুলা ব্যবহার করে করতে বলছে। তার মানে তুমি কিন্তু ইচ্ছা মতো ওই যে প্রতিসরণ কোণ দিয়ে এটা করতে পারবে না, করলে হবে না। কথা বুঝছো? করলে হবে না। তাহলে এখানে কি কি আছে দেখো? প্রতিসরাঙ্ক মিউ আছে। আমরা আগে আপাতত একটা রাশিমালা নিয়ে কাজ করি, তারপরে আমরা দুইটা স্ল্যাবের জন্য যে জাস্ট একই জিনিস দুইবার যোগ দিয়ে দিব। ঠিক আছে, একই জিনিস দুইবার যোগ দিয়ে দিব। তাহলে আমরা এই এক্সটাকে কি লিখবো এখন দেখো? এক্স ইকুয়াল টু টি, একবার লিখে নিতেছি সাইন আর মাইনাস আই, নিচে কি কজ আর, তাই না? নিচে কজ আর। এখন মিউ মানে কি? সাইন আই বাই সাইন আর না? সাইন আই বাই সাইন আর। প্রশ্নের মধ্যে কোনো কি নাই, আর নাই, তাই এখান থেকে তুমি সাইন আরটা বের করে নাও। দেখো সাইন আই বাই মিউ, এখান থেকে আর কত আসে দেখো তো? সাইন ইনভার্স সাইন আই বাই মিউ। পাইছো না? এবার এই আরটা এই দুইটার মধ্যে বসায় দাও, এইখানে আর এখানে বসায় দাও। বুঝছো? আরটা এই দুই জায়গায় বসায় দাও। তাহলে টি রাখো এখানে, সাইন আর এর জায়গায় কি বসাবা? এই যে সাইন ইনভার্স সাইন আই বাই মিউ মাইনাস আই, এইটা ডিভাইডেড বাই কজ আর। আর মানে কি? সাইন ইনভার্স সাইন আই বাই মিউ। এই এই হলো কি আমাদের ফাইনাল ফর্মুলা। তবে প্রশ্নে কিন্তু কোনো টিও নাই, প্রশ্নে কি আছে? এল আছে, এল। তাই আমি এখানে এল লিখতেছি। এই হলো কি আমার ফাইনাল ফর্মুলা, যেই ফর্মুলাটা আমি দুইবার জাস্ট যোগ দিয়ে দিব দুইটা স্ল্যাবের জন্য। ঠিক আছে, এটা গেল একটা স্ল্যাবের ল্যাটারাল শিফট। ঠিক আছে, একটা স্ল্যাবের ল্যাটারাল শিফট। এখন আমি লিখব প্রথম স্ল্যাবে, ফার্স্ট স্ল্যাবে কি হবে? প্রথম স্ল্যাবে x1, এটা হলো প্রথম স্ল্যাবের ল্যাটারাল শিফট। প্রথম স্ল্যাবের থিকনেস কত ছিল? L1। তারপর লিখতে থাকো এটা সাইন, সাইন ইনভার্স সাইন আই, আই, প্রশ্নের মধ্যে আইটা বড় হাতের ছিল, আমি ছোট হাতের লিখছি। ঠিক আছে, এটা একটু বুঝে নিতে হবে। ডিভাইডেড বাই মিউ, মিউকে মিউ ওয়ান লিখলাম মাইনাস আই। ঠিক আছে, এটা গেল উপরের পার্টটুকু, এটা। আর নিচে কি? কস সাইন ইনভার্স সাইন আই এর জায়গায় আই থাকবে, মিউ এর জায়গায় মিউ ওয়ান হবে। এটা কি? এটা আমার
প্রথম স্ল্যাবের জন্য x1 প্রথম স্ল্যাবের কতটুকু ল্যাটারাল শিফট ছিল। এখন আমরা সেকেন্ড স্ল্যাবে লিখতেছি, সেকেন্ড স্ল্যাব x2 ইকুয়াল টু L2 আসবে, L2 আসবে। জাস্ট এখানে তুমি এই μ1 t1 এইগুলোকে জাস্ট চেঞ্জ করে দিবা, তাইলেই জাস্ট হয়ে যাবে। তাহলে এগুলো পাল্টাই দিলাম। আমি এখানে লিখতেছি সাইন, সাইন ইনভার্স সাইন i বাই μ2 মাইনাস i ডিভাইডেড বাই কস সাইন ইনভার্স সাইন i বাই μ2। বাস, এটা হলো কি দুইটা স্ল্যাবের জন্য আলাদা আলাদা শিফট। এবার এই দুইটাকে তুমি যদি অ্যাড করে দাও, বাস শেষ। এই দুইটাকে আমি অ্যাড করে দিলে আমার x1 প্লাস x2 চলে আসবে। তো আমি নিচে লিখতেছি x1 প্লাস x2, এটা হলো কি আমাদের টোটাল পার্শ্বীয় সরণ x1 প্লাস x2। তো x1 হবে এইটা, এটাকে কপি করে এনে বসাই দিই। এইটাই যে এখানে এইটা বসবে, আর এইটা এইখানে বসাই দিলাম, এই যে প্লাস। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে ফাইনাল অ্যান্সার। উদ্ভাসের বইয়ে এই অ্যান্সারটাই দেওয়া। তবে এইটাকে আরো সিম্পলিফাই করা যায়, বুঝা গেছে? এটাকে আরো সিম্পলিফাই করা যায় কিভাবে? তুমি এই যে তোমার সাইন ইনভার্সটা যে আছে, এটাকে তুমি কজ ইনভার্স বানাবা, ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে সামনের কজের সাথে কাটা যাবে, মানে আকৃতিটা এটার চেয়ে বেশি সরল আসে, কঠিন হয়ে যায় না এটা এটা করলে। ঠিক আছে, তো এই আর কি। ঠিক আছে, এইটা ওকে। এখন বলি তোমাদের সাথে এই প্রশ্নের সাথে আমার অভিজ্ঞতা, যেহেতু আমি বুয়েট 18-তে দিছিলাম। ঠিক আছে, আমি যেহেতু বুয়েট 18-তে পরীক্ষা দিছিলাম, তো আমার সময় ব্যাপারটা যেটা হয়েছিল, আমি এই প্রশ্নটা সবার শেষে অ্যান্সার করছিলাম, সবার শেষে। সব প্রশ্ন দেওয়ার পরে 60টা প্রশ্ন ছিল, আমি মোটামুটি 40টার উপরে শিওর অ্যান্সার করছিলাম। এরপর বাকি লাস্টে মনে হয় আধা ঘন্টার মতো টাইম ছিল 40টা অ্যান্সার করার পরে। এরপরে বাকি যেগুলা মোটামুটি দেওয়ার মতো ওইগুলো দিয়ে 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 লাস্টে মনে হয় 1 মিনিট না 2 মিনিট ছিল, তখন আমি এইটাতে আসছি। ঠিক আছে, এই প্রশ্নটাতে আসছি। এসে আমি জানি না উল্টাপাল্টা কি লিখে দিছি, কেননা একটা পার্শিয়াল মার্কিং এর ব্যাপার আছে, যে যদি তুমি রিলেটেবল কিছু লেখো, ভালো কিছু লেখো, তাইলে হয়তো স্যার মার্ক দিতেও পারে, 1 মার্ক দিতেও পারে, 2 মার্ক দিতেও পারে। আর 1 মার্ক 2 মার্ক অনেক ব্যাপার। ঠিক আছে, তবে পার্শিয়াল মার্কিং ব্যাপারটা এতটা ইজি না, বুঝা গেছে? এতটা ইজি না আম, যে তুমি উল্টাপাল্টা কিছু লিখে দিলে পেয়ে যাবা, বা পাওয়াটা খুব বেশি সহজ না। কিন্তু লিখতে দোষ কোথায়, লিখতে দোষ কোথায়? আমি তখন এখানে মনে হয় কয়েক লাইন ক্যালকুলেট করছিলাম, ক্যালকুলেট করে পরে টাইম চলে গেছে, পরে খাতা দিয়ে গেছি এই। ঠিক আছে, ওকে। তো আজকে ভিডিও আমাদের আমরা এখানেই শেষ করতেছি।